আমি অবাক চোখে দিদির দিকে তাকিয়ে দিদির কথা শুনছিলাম, যে এখন আমার সামনে সেই সত্য প্রকাশ করছিল যা সারা গ্রামে তাকে বদনাম করেছিল। আমার শৈশবে আমার বাবা মা মারা যান এবং আমি আমার বড় দিদির বাড়িতেই আমার শৈশব কাটাই। আমার দিদি এবং জামাইবাবু উভয়ই কালো ছিল এবং একইভাবে তাদের সমস্ত ছেলেমেয়েরাও চাপা রঙের ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের একটি কন্যা সন্তান হয়, যাকে দেখে মনে হয় সে একটা সাদা পুতুল, যেন সে তুলো দিয়ে তৈরি, এবং সে ছিল নিজের ভাই বোনদের থেকে একদম আলাদা। পরিবারের অন্যদের থেকে সে একদম আলাদা ছিল। গ্রামের সবাই ঠাট্টা করে বলেছিল যে সম্ভবত আমার দিদি আর জামাইবাবু গ্রামের যেই বড় বাড়িতে কৃষকের কাজ করে ওখান থেকে কারো মেয়েকে তুলে নিয়ে এসেছে। আমার দিদি আর জামাইবাবু সারা জীবন এই কথার কোনো উত্তর দেয়নি এবং সবসময় বলেছে যে এই মেয়ে তাদেরই সন্তান, কিন্তু তারা তাদের অন্য সন্তানদের চেয়ে মেয়েটিকে বেশি ভালোবাসে। তার পোশাকও অন্যান্য সন্তানদের থেকে ভালো হতো, এমনকি আমার দিদিও তাকে দিয়ে সেই সব কাজ করাতো না যেসব কাজ আমরা করতাম। আমি প্রায়ই ভাবতাম, এই মেয়েটার মধ্যে এমন কি আছে যে দিদি তার এত যত্ন নেয়। এমনকি বাচ্চাটা কাদায় খেললেও আমার বোন সাথে সাথে তাকে কোলে তুলে নিত এবং পুরো দিন তাকে কোল থেকে নামাতো না। আমার দিদি প্রায়ই তার এই মেয়েটিকে জমিদারের বাড়িতে নিয়ে যেত, যেখানে অন্য বাচ্চাদের আসতে দেওয়া হতো না। ধীরে ধীরে সেই বাচ্চাটাও বড় হতে লাগলো এবং আমি বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেলাম। একবার আমি খুব অদ্ভুত একটা জিনিস দেখলাম, যে আমার দিদি কোনো কারণ ছাড়াই কাঁদছিল, যেন তার কাছের কেউ মারা গেছে। আমি হাজারবার জিজ্ঞেস করলাম, কিন্তু সে আমাকে কিচ্ছু বলতে রাজি হলো না। তার কান্না আমার মনে অনেক প্রশ্নের জন্ম দিল। এর মধ্যে আমি আরও একটা জিনিস লক্ষ্য করলাম, যে আমার দিদি তার মেয়েকে নিয়ে কিছুটা বিরক্ত হতে শুরু করেছে। আরও কিছুদিন কেটে গেল এবং একদিন গ্রামে হইচই পড়ে গেল। আমি জানতে পারলাম যে আমার দিদির মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। সারা গ্রাম ছি ছি থু থু করছিল। সবাই এটাই বলছিল যে যে বাচ্চাকে এতদিন গর্ব করে পালন করেছো, আজ সেই বাচ্চাই মুখ কালো করে পালিয়েছে। এই খবর আমার কানে পৌঁছানোর সাথে সাথেই আমি আমার দিদির বাড়িতে ছুটে যাই, যেখানে দিদি এক টানা কাঁদছিল এবং গীতাকে স্মরণ করছিল। গীতা ওই মেয়েটিরই নাম। আমার জামাইবাবুও লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছিলাম, আমার দিদি এবং জামাইবাবু উভয়ের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন এর মধ্যে অদ্ভুত কিছু ব্যাপার আছে এবং তারা তা লুকোনোর চেষ্টা করছেন। দুজনে চোখের ইশারায় একে অপরের সাথে কথা বলছিল এবং তাদের এই ব্যাপারটি আমাকে ভাবাচ্ছিল। আমি সেই রাতেই জিজ্ঞাসা করার উদ্দেশ্য নিয়ে সারাদিন শুধু লোকজনের আসা যাওয়া দেখছিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেল, আর যে আমি তাকে জিজ্ঞাসা করতে শুরু করলাম, তখনই আমার স্বামী আমাকে নিতে চলে এলো। আমার শাশুড়ির শরীর ভালো ছিল না, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর আমি ওখান থেকে চলে গেলাম, এই বলে যে আমি 2-1 দিনের মধ্যেই ফিরে আসব, তারপর তোমার সাথে কথা বলবো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, পরের দিনই আমার শাশুড়ি এই পৃথিবী ছেড়ে চলে গেল, আর তার শেষকৃত্য এবং বাকি নিয়মবিধি পালন করতে আরও 10 থেকে 12 দিন সময় লেগে গেল। আমার মায়ের মতন শাশুড়ির মৃত্যু আমার কাছে বেদনাদায়ক ছিল, তাই তার চলে যাওয়ার পরে আমার কাঁধে কিছু দায়িত্ব এসে পড়ে। এখন আমি আমার দিদির সব কথা ভুলে গেলাম, আর আমার তাকে কিছুই জিজ্ঞাসা করা হলো না। এই কদিন আমার দিদি একটু নিশ্চিন্ত ছিল, একটু চিন্তিত ছিল, এবং আমার জামাইবাবুও আজকাল খুব শান্ত থাকতো এবং তারা দুজনে প্রায়ই রাতের বেলাতেই বের হতো। একবার আমার মনে সন্দেহ জেগে উঠল। আমার মনে হচ্ছিল যে সম্ভবত আমার দিদি কিছু ভুল করছে বা তার সাথে কোনো অন্যায় হচ্ছে। দিন বাড়ার সাথে সাথে আমার সন্দেহও বেড়ে যাচ্ছিল। তারপর একদিন গীতা ফিরে এলো, কিন্তু সে একা ছিল না। তার সাথে থাকা ছেলেটিকে দেখে আমরা সবাই হতবাক হয়ে গেলাম। এ ছেলে তো আমাদের গ্রামের জমিদার বাড়ির ছোট মালিক, যাকে গ্রামের সব মেয়েরাই পছন্দ করত। তাকে দেখে এই গ্রামের অর্ধেক মেয়েরা দাঁড়িয়ে পড়তো। সে খুব সুন্দর দেখতে একজন পুরুষ। তিনি উঁচু, লম্বা এবং ফর্সা। কত মেয়ের তিনি হার্ট থ্রব। কিন্তু একটি জিনিস যা আমাদের সকলের কাছে বিস্ময়কর ছিল, তা হলো ছোট মালিক কেন এভাবে পালিয়ে বিয়ে করলো। তিনি এত বড় পরিবারের ছেলে ছিলেন যে তারা একবার চাইলে সঙ্গে সঙ্গে তাকে মেয়ে দিয়ে দিত। ছোট মালিকের সঙ্গে গীতাকে দেখে দিদি নিজের মাথা চাপড়াতে শুরু করে দিল আর জোরে জোরে চিৎকার করতে লাগলো, গীতা, তুই এটা কি করেছিস? তুই পুরো দুনিয়াতে একেই পেলি। গীতাকে প্রথমে দেখে দিদি একটু খুশি হয়েছিল, কিন্তু ছোট মালিককে দেখে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। এভাবেই দিদি কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল। গীতা দিদিকে পড়ে যেতে দেখে তাকে সাহায্য করতে এগিয়ে এলো, কিন্তু জামাইবাবু তাকে মানা করে দিল।
এবং তাকে এখান থেকে চলে যেতে বলল। পুরো গ্রাম চোখ ফাটিয়ে এই দৃশ্য দেখছিল। সবাই বলছিল, দেখো গীতার কত সাহস, আর ওর মা সারা জীবন যাদের বাড়ির নুন খেয়েছে এখন মেয়ের সেই বাড়িতে বিয়ে হওয়াতে কেঁদে গড়াগড়ি খাচ্ছে। জামাইবাবুর বলাতে গীতা কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেল। ওর চোখে জল ছিল, যেটা দেখে ক্ষণিকের জন্য আমার মনটাও বিষণ্ণ হয়ে গেল। কিন্তু পরের মুহূর্তে আমি আমার দিদির স্বাস্থ্যের কথা ভাবলাম। দিদির অনেকক্ষণ হুঁশ ছিল না, সন্ধ্যা হয়ে আসছিল। তারপর দিদি চোখ খুলে প্রথমে প্রশ্ন করলো, গীতা কোথায়? এবার জামাইবাবু উত্তর দিল। উনি বললেন উনি গীতাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই কথা শোনার পর দিদির জামাইবাবুর দিকে সন্দেহের নজর নিয়ে তাকিয়ে আবার কাঁদতে লাগলো এবং তিনি একই কথা ক্রমাগত বলে যাচ্ছিল, আমরা অন্যায় করে ফেলেছি গীতার বাবা, আমরা কিছুই করতে পারিনি, আমরা অন্যায় করে ফেলেছি। এটা তো কোনো অন্যায় নয়, বরং আমরা অনেক পাপ করে ফেলেছি। এই রকম কথা বলতে বলতে দিদি আবার ঘুমিয়ে পড়ল। আর আমার মন সেখানেই আটকে গেল যে আমার দিদি কি এমন অপরাধ করেছে যার জন্য সে এভাবে কাঁদছে। সেই রাতে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আমার দিদির বাড়িতে থেকে গেলাম, যাতে আমি আমার দিদির কাছ থেকে পুরো সত্যটি জানতে পারি। কারণ আমার সিক্স সেন্স বলছিল আমার দিদি সবার কাছ থেকে কিছু না কিছু নিশ্চয়ই লুকোচ্ছে। অনেকক্ষণ ধরে গ্রামবাসীরা এসে দিদির খোঁজ খবর নিল। অধিকাংশ লোক এটাই বলল, ছেলেটি কত বড় বাড়ির ছেলে, এমন জামাই পেয়ে তোমার তো খুশি হওয়া উচিত। পুরো দুনিয়া এরকম জামাই সবাই চায়, আর তুমি কিনা রাগ করছো। লোকেদের এই ধরনের কথা শুনে দিদি আবার কাঁদতে লাগলো আর নিজের মাথায় মারতে লাগলো। এই কারণে এরপরে আমি আর কাউকে ঘরে ঢুকতে দিইনি। যেই আসতো তাকে বলতাম যে দিদি ঘুমোচ্ছে, আর দিদির কাছে বসে আমার ছোটবেলার কথা, আমাদের বাবা মায়ের কথা বলতাম। আমরা দুই বোন সারাদিন অনেক কথা বলতে থাকলাম। আমি দিদির কাছে বসে খাবার রান্না করলাম। রাত হলে দিদি প্রথমে শুয়ে পড়ল আর আমি তার ঘুম দেখতেই থাকলাম। তারপর জানি না রাত কটা বাজে, তখন দেখলাম দিদি খাট থেকে নেমে দাঁড়ালো। আমি নিজের চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে সে কি করে। আমার দিদি তখন নিশ্চিত হলো যে আমি ঘুমিয়ে গেছি, তখন সে ঘরে থাকা একটা বাক্সর পাশে বসে পড়ল আর তার আঁচলের সাথে বাঁধা চাবি দিয়ে বাক্সটা খুলল। তখন আমার হঠাৎ মনে পড়লো দিদি এই বাক্সটা কখনো কাউকে খুলতে দেয়নি। এখন আমি উঠে বসে পড়েছিলাম, কিন্তু এখন দিদির নজর আমার ওপর থেকে সরে গেছিল। দিদি তখন বাক্স থেকে কিছু জিনিস বার করছিল। আমি ভাবতাম হয়তো দিদি এই বাক্সটায় নিজের গয়না রেখে দিয়েছে, তাই সেটা খুলতো না। আজ আমার সেটাও জানার ইচ্ছা ছিল, তাই জন্য আমি চুপচাপ সব কিছু দেখছিলাম। দিদি একটা একটা করে জিনিস বের করতে লাগলো আর আমি সেই জিনিসগুলো দেখে চমকে উঠলাম। সবার প্রথমে কিছু জামা কাপড় ছিল, যেটা খুব ছোট কোনো বাচ্চার ছিল। তারপর কাপড়ের সাইজ বড় হতে লাগলো। সব জামা কাপড় ছিল মেয়েদের জামা। তারপর দিদি খেলনা বের করা শুরু করলো। এর কিছু ছিল প্লাস্টিক আর কিছু ছিল মাটির। এরপর যখন ছবি এলো তখন এক এক করে অনেক ছবি। আমিও আমার নজর তাক করে থাকলাম। যে কিছু জামা কাপড় ছিল সেগুলো ছিল গীতার, যেগুলো সে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত পরে আসছিল। আর কিছু খেলনাও ওরই ছিল, কিন্তু আমি গীতার সাথে বাকি জামা কাপড় আর খেলনা কখনো দেখিনি। তারপরেই যখন দিদি ছবি দেখতে শুরু করলো তখন প্রথম ছবিগুলি ছিল গীতার, কিন্তু তারপরে আমি আরও একজনের ছবি দেখতে পেলাম। আমি এতটা দূরেও ছিলাম না যে আমি তার চেহারাটা দেখতে পাবো না, কিন্তু তবুও সেই ছবিটা কার সেটা আমি চিনতে পারছিলাম না, কারণ তার মুখটা আমার দিদি আর জামাইবাবুর সাথে খুব মিল ছিল। এবং বিশেষ ব্যাপার হলো তার গায়ের রং কালো ছিল, যেমন দিদির অন্য ছেলে মেয়েদের গায়ের রং ছিল। দিদি নিজের আঁচলটা মাটিতে রেখে একে একে সব জিনিসপত্র তার উপর রাখতে লাগলো। সেগুলোকে চুমু খাচ্ছিল আর কাঁদছিল। তারপর সেগুলো নিয়ে একটা পুঁটলি বাঁধলো। দিদি ওঠার আগেই আমি আবার শুয়ে পড়লাম। আমি দেখতে চাইছিলাম যে দিদি কোথায় যায়। দিদি পুঁটলিটা উঠিয়ে নিয়ে উঠোন পার করে চলে গেল, যেখানে সবাই খাটিয়া পেতে ঘুমোচ্ছিল। দিদি উঠোনের বাইরে গিয়ে পুঁটলিটা মাটিতে রেখে কেরোসিন তেল ঢেলে দিল। তার সব কিছু জ্বালিয়ে দেওয়ার আগেই আমি সাথে সাথে এগিয়ে গিয়ে তার হাত ধরে নিলাম। আমাকে দেখে দিদির হুঁশ উড়ে গেল। আমি পুঁটলিটা উঠিয়ে দিদিকে ঘরের ভেতরে নিয়ে এলাম। তাকে খাটের ওপর বসিয়ে তার হাতে এক গ্লাস জল দিলাম। দিদি এখন মাথা নিচু করে বসেছিল, যেন দিদির কোনো চুরি ধরা পড়ে গেছে। আমি উঠে আবার বাইরে তাকিয়ে দেখলাম কেউ জেগে নেই তো। তারপর যখন আমি বুঝলাম যে সবাই ঘুমিয়ে গেছে, তখন আমি আমার দিদিকে সেই প্রশ্নটা করলাম যেটা অনেক দিন ধরেই আমার মনে ঘুরপাক খাচ্ছিল।
যে অনেক দিন ধরে তোমাকে আমার খুব অদ্ভুত লাগছে। কখনো তুমি হঠাৎ করে কাঁদতে শুরু করছো, কখনো হঠাৎ করে চুপ করে যাচ্ছ, আর এখন আগেকার জিনিসগুলো দেখছো, সেগুলোকে চুমু খাচ্ছ, তারপর আবার কাঁদছো, তারপর সেগুলো আগুন লাগাতে যাচ্ছ। আমার এগুলো কিছু ঠিক লাগছে না। আমি তাকে আরও বললাম যে তুমি এইসব যা কিছু করছো সব আমার সন্দেহজনক লাগছে। কিছুদিন আগে গীতার প্রতি তোমার দৃষ্টিভঙ্গি অন্যরকম ছিল, আর এখন তুমি তার জন্য এত কান্নাকাটি করছো। কেন দিদি, কেন? আমার এই কথা শুনে দিদি বলল যে যেমনটা তুমি ভাবছো তেমনটা কিছুই না, এগুলো তো সব এমনিই করছি। এটা আমার মনের পাগলামি মাত্র। কিন্তু তার কথাগুলো আমার মোটেও সত্য বলে মনে হয়নি, এবং আমি আবারও একই কথার পুনরাবৃত্তি করলাম। কিন্তু দিদি আবার মানা করে দিল। আমি তাকে অনেক কিছু বললাম। তুমি কি এই বাচ্চাটার গায়ের রং ফর্সা বলে ওকে কিছু বলতে না? যখন অন্য বাচ্চাগুলো একটু ভুল করলেই তুমি তাদের খুব বকতে। এর মানে হলো হয়তো তুমি তোমার অন্য বাচ্চাদের ভালোবাসো না, বা হয়তো তুমি তোমার এই মেয়ের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে গেছো যে এইসব আচরণ করছো। তাকে আমি যেই এইসব দোষ দিলাম তার চোখ ভিজে গেল, এবং তারপর সে আমাকে আসল সত্যি কথাগুলো বলতে শুরু করলো, এবং আমাকে সেই গোপন কথা বলল যা সে আজ পর্যন্ত দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিল। সে কথা বলতে শুরু করলো, এবং আমার মুখ আরও বেশি করে খুলতে লাগলো। 18 বছর আগে আমি গর্ভবতী ছিলাম। সেই সময় আমরা জমিদার বাড়িতে কাজ করতাম। তখন মালকিনও গর্ভবতী ছিল। মালকিনের প্রথম পুত্রের বয়স ছিল 4 বছর, যার নাম ছিল বিজয়। আমার মনে পড়ে একবার বিজয় মালকিনকে বলেছিল যে আমি একটি বোন চাই। তার কথা বলার ধরন এত মধুর ছিল যে আমি সেই শিশুটির প্রেমে পড়ে যাই। কিন্তু মালকিন এই কথা শুনে কাঁদতে শুরু করে, এবং অনেকক্ষণ পর্যন্ত কাঁদতেই থাকে। আমি ভাবলাম বড়লোকদেরও কি নিজেদের বাচ্চাদের ভাগ্য নিয়ে ভয় থাকে, বা মনে হয় হয়তো সে মেয়ে চায় না। সেই দিনগুলো এভাবেই কেটে গেল। তারপর এক রাতে আমি ব্যথা অনুভব করলাম, এবং সেই রাতে আমি একটি কন্যা সন্তানের জন্ম দিলাম। একই রাতে মালকিনের ঘরেও একটি কন্যা সন্তানের জন্ম হয়। সবাই আনন্দে হইহুল্লোড় করতে লাগলো, কিন্তু আমি মালিক আর মালকিনের মুখে দুশ্চিন্তার ছাপ দেখতে পাচ্ছিলাম, আর বুঝতে পারছিলাম না কেন তারা দুশ্চিন্তা করছে। আমরা গরিব হলেও মেয়ের জন্মে খুশি হই, কিন্তু তারা তো অনেক বড় লোক, আর প্রথম মেয়ে হয়েছে, তাহলে এত দুশ্চিন্তা কিসের? আমি মনে মনে আমার মালকিনের সাথে কথা বলার উদ্দেশ্য নিয়ে ঘুমাতে গেলাম। এইভাবে দুদিন কেটে গেল। আমি একটু অবাক হই যখন একদিন মালকিন আমাকে তার ঘরে ডাকেন, কিন্তু আমার মেয়েকে নিয়ে আমি তার ঘরে চলে যাই। আমি অনেক দিন ধরে এই বাড়িতে কাজ করছিলাম, কিন্তু কোনোদিনও মালকিনের ঘরে যাইনি। আজকে যেই সেই ঘরে গেলাম, আমার চোখ তো বড় বড় হয়ে গেল। এত সুন্দর সাজানো গোছানো ঘর তো শুধু রাজা মহারাজাদের বাড়িতেই হয়, যেমনটা ওখানে ছিল। আমার চোখ বিছানার ওপর পড়ল। সেখানে অগুন্তি সোনা দানা ধন জহরত পড়েছিল। সেগুলোর দিকে চোখ যেতেই আমি একদম স্থির হয়ে গেলাম, আর দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, যেন সেগুলোর মধ্যে থেকে কোনো জিনিস চুরির অপবাদ আমার ওপর না লাগে। যদিও তখনও আমি সেগুলোর থেকেই নজর করিয়ে দাঁড়িয়েছিলাম, যার চমক আমার চোখে জলজল করছিল। তখন মালকিন এগিয়ে এসে আমাকে বসতে বলল। আমি দাঁড়িয়ে পড়লাম, আর ওখানেই মাটিতে বসে পড়লাম। কিন্তু মালকিন আমার কাঁধ ধরে বিছানায় বসিয়ে দিল, আর বলতে লাগলো, রাধা, তোমার মেয়ে আমাকে দাও। তুমি তোমার মেয়েকে আমার কোলে দিয়ে দাও, এবং আমি ভগবানের নামে শপথ করে বলছি যে তার জন্য তোমার কখনো কোনো অসুবিধা হবে না। কথাটা শুনে আমার কান খাড়া হয়ে গেল, আর আমার চোখ পড়ল আমার কোলে বসা আমার বাচ্চার উপর, যে তখন নিজের আঙুল চুষছিল। আমি তখন ঘাবড়ে গিয়ে বললাম, মালকিন, আপনার তো নিজেরই একটা বাচ্চা আছে, তাহলে আমার এই কালো মেয়েকে আপনার কি প্রয়োজন? এই কথাটা শুনে মালকিন এমনভাবে কাঁদতে লাগলো যেন আমি তার কোনো কাটা জায়গায় হাত দিয়ে দিয়েছি। কাঁদতে কাঁদতে উনি বললেন, রাধা কোনো কিছুর বাধ্যতা মানুষকে দেখে না, সে জানে না যে মেয়েদেরকে কিভাবে পালন করা হয়। মালকিনের কথা, তার চোখে আমি ভয় দেখতে পেলাম, এবং আমার কৌতূহলও আরও বেড়ে গেল। রাধা, আমার কাছ থেকে আমার মেয়েকে নিয়ে নাও, আর তোমার মেয়ে আমাকে দাও। মালকিন মুখ কাচুমাচু করে আমাকে এইসব কথা বলল। এরপর আমি কিছু বলতে যাব, তার আগে মালকিন আমার পায়ে পড়ে আমার পা জড়িয়ে ধরল। এত বড় মহলের মালকিনকে আমার পায়ে পড়তে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি অবিলম্বে তাকে তুলে নিলাম, এবং তাকে উপরে বসিয়ে দিলাম। কিন্তু তাকে কি করে সান্ত্বনা দেব আমি কিছুই বুঝতে পারছিলাম না।
তিনি বলতে লাগলেন, রাধা, আমি তোমার মেয়ের বিয়ে এমন বড় পরিবারের সাথে করাবো যে তোমার পুরো পরিবার খুশি হয়ে যাবে। আমি তোমার সব ছেলেদের বিদেশে পাঠাবো। এসব গয়নাও তুমি রেখে নাও, শুধু নিজের মেয়ের সঙ্গে আমার মেয়ে বদল করে নাও। এই কথাগুলো বলতে বলতে মালকিনের মন আবার ভেঙে গেল। আমি আবার মালকিনকে বললাম, আমি কি করে কোনো কারণ ছাড়া নিজের মেয়েকে হাতছাড়া করব আর বদলে দেব? আমার স্বামী এতে রাজি হবে কেন? আমার বাধ্যবাধকতা শুনে উনি আমাকে বলতে শুরু করলেন। ওনার আওয়াজের মধ্যে একটা কষ্ট লুকিয়েছিল। উনি ওনার কথা বলা শুরু করলেন, রাধা, আমার এই ছোট্ট মেয়েটা একটা অপরাধের শিকার হতে চলেছে। একদিন রাতে তোমার মালিক আর আমি একটা বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম। সেদিন আবহাওয়া খুব খারাপ ছিল, খুব জোরে বৃষ্টি পড়ছিল, যে কারণে পুরো রাস্তায় কুয়াশা ভরা ছিল। গাড়ির হেডলাইট জ্বলা সত্ত্বেও সামনে কিছু ভালোভাবে দেখা যাচ্ছিল না। সেই অন্ধকারে জানি না কি করে একটা ছোট্ট মেয়ে আমাদের গাড়ির সামনে এসে পড়ে। বাচ্চাটা সেই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল। জানি না সে এত রাতে সেখানে কেন এসেছিল। সেই মেয়েটা এত সুন্দরী ছিল, যেন কোনো অপ্সরা। সেই মেয়েটার পরিবার আমাদেরকে পঞ্চায়েতের সামনে দাঁড় করিয়ে দেয়। তারা তাদের মেয়ের হত্যাকে ক্ষমা করার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু যেহেতু সেটা জেনে শুনে করা হয়নি, তাই ফাঁসির বদলে পঞ্চায়েত একটা বিশেষ সাজা শোনায়। সেটা হলো, এমন যখন আমাদের সব মেয়েরা 18 বছর বয়সী হয়ে যাবে, তখন তাদের মধ্যে থেকে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে সেই অপরাধের শাস্তি হিসেবে সেই সম্ভ্রান্ত পরিবারে দিয়ে দেওয়া হবে। তারা তাদের যে কোনো ছেলের সঙ্গে সেই মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে যাবে। তারপরে সেই মেয়ে যা কিছু করবে তাদের মতামত অনুযায়ী হবে, কিন্তু মেয়ে যেন সেই রকমই সুন্দরী হওয়া চাই। কুৎসিত মেয়ে বা টাকা পয়সা তারা নেবে না। আর আমার শুধু এই একটাই মেয়ে, যে কিনা এখন থেকে খুব সুন্দরী। তুমি তো দেখছো। এই কথাটা বলে উনি নিজের বাচ্চাকে আমার সামনে রাখলেন। মেয়েটাকে দেখে মনে হচ্ছিল যেন সে একটা চাঁদের টুকরো। তার মানে এইটা হলো যে এই মেয়েটাকেই সেই সম্ভ্রান্ত পরিবারে যেতে হবে। আমি আমার মেয়ের দিকে তাকালাম আর সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলাম যে মালকিন শুধু আমার বাচ্চাটাকেই কেন চাইছে। আমার এই মেয়েটার গায়ের রং বাকি বাচ্চাদের মতন কালো ছিল। দ্বিতীয়ত, তাকে দেখতেও খুব সাধারণ ছিল। মালকিন আমাকে সমস্ত সুযোগ সুবিধাও দেবেন বললেন। আমার ছেলেদের ভবিষ্যৎ আর আমার মেয়ের জীবন সব আমার চোখের সামনে ঘুরতে শুরু করলো, এবং আমি মেয়ে বদলানোর জন্য প্রস্তুত হয়ে গেলাম। এতে মালকিনের চোখ মুখ এত উজ্জ্বল হয়ে উঠল যেন ওনাকে কেউ জীবনের লাইসেন্স দিয়ে দিল। মালকিন আমাকে অনেক গয়না দিলেন আর নিজের সন্তানকেও আমার কোলে দিয়ে দিলেন। উনি আমার মেয়েটাকে নিয়ে পটাপট মাথায় চুমু খেলেন, কিন্তু ওনার মেয়েটা এমন একটা সুন্দর পুতুলের মতো ছিল যে তাকে দেখে আমি চুমুও খেতে পারছিলাম না। মালকিন আমাকে বললেন মাঝে মাঝে এই বাচ্চাটাকে এখানে নিয়ে আসতে, আর এইভাবে উনি নিজের বাচ্চাকেও দেখতে পারবেন। কিন্তু আমরা বাচ্চাদের কখনোই বলবো না যে তারা আসলে কে। যখন দুটো মেয়ে বড় হয়ে যাবে আর ওদের বিয়ে হয়ে যাবে, তখন ওদের আসল সত্যি আমরা বলে দেব। মালকিনের এই কথায় আমার কেন কোনো অসুবিধা হতে যাবে? আমিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম আর নিজের স্বামীকে যেভাবেই হোক রাজি করিয়ে নিলাম। আর এইভাবে আমাদের গরিব ঘরে একটা রাজকুমারী লালিত পালিত হচ্ছিল, আর আমাদের মেয়ে সে প্রাসাদে জীবনযাপন করছিল। আমি সেখানে গিয়ে তাকে দেখতাম এবং মাঝে মাঝে লুকিয়ে তার ছবি ও ছোট জামা কাপড় নিয়ে আসতাম। তার দিকে তাকিয়ে আমি অনুভব করতাম যে এটিই আমার সন্তান। যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তেমনভাবে আমি গীতাকেও প্রাসাদে নিয়ে যেতাম। সে সেখানে গিয়ে বিজয়ের সাথে খেলতো এবং আমিও তাকে বিজয়ের সাথে খেলতে দিতে চেয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হবে। এভাবেই অনেক দিন কেটে গেল আর আমাদের বাচ্চারা বড় হতে লাগলো। গীতা এবং রিনা দুজনেরই বয়স 18 বছর হয়ে গেল। সেই সম্ভ্রান্ত পরিবার শাস্তি হিসাবে যে সিদ্ধান্ত নিয়েছিল, তারা এবার সেটা চাইতে লাগলো এবং তারা রিনাকে দেখতে সেখানে চলে এলো। তারপর তাই হলো যা মালকিন বলেছিল। তারা রিনাকে সঙ্গে নিয়ে গেল না, বিনিময়ে তারা একটি সুন্দরী মেয়ে চেয়েছিল, কোনো কালো মেয়ে নয়। আর না তারা কোনো টাকা পয়সা নিয়ে গেল। এই ব্যাপারটায় আমিও একটু আশ্চর্য হয়েছিলাম, কিন্তু আমরা সবাই এই ব্যাপারটার উত্তর পেলাম 3 দিন পর, যখন রিনাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তারা রক্ত দিয়ে রক্তের প্রতিশোধ নিয়েছিল। মেয়ে কুৎসিত হলে কি হবে, সে তো মেয়েই ছিল। সেই দিন মালকিন খুব কেঁদেছিল। যতই হোক তিনিই তো রিনাকে লালন পালন করেছিলেন, এবং আমিও আমার দুঃখে কাঁদছিলাম যে আমি আমার মেয়েকে কখনো ঠিকভাবে জড়িয়ে পর্যন্ত ধরতে পারিনি। আরও কিছু দিন কেটে গেল। তারপর আবার একটা সমস্যা তৈরি হলো।
গীতা আমাকে এবং রাজেশকে বিজয়কে বিয়ে করার কথা বলল। এই কথায় আমরা সঙ্গে সঙ্গে মানা করে দিলাম, কারণ কিভাবে আমরা দুজন তাকে নিজের ভাইয়ের সাথে বিয়ে করাতে পারি? এটি একটি বড় পাপ যা গীতা আমাদের করতে বলেছিল। আমরা দুজনেই খুব চিন্তিত ছিলাম কিভাবে সমস্যা থেকে মুক্তি পাবো। এইসব নিয়েই আমরা ভাবছিলাম, এমন সময় গীতা বাড়ি থেকে পালিয়ে গেল। আমাদের সমস্ত প্রচেষ্টা বৃথা হয়ে গেল। এই বাচ্চার জীবন বাঁচাতে আমরা আমাদের মেয়েকে হারিয়ে দিয়েছি, আর সেই মেয়েই আজকে আমাদের মুখ কালো করে চলে গেল। আজ যখন সে তার স্বামীর সাথে এলো, তখন আমি এটা কি করে দেখব যে ওর নিজের ভাইয়েরই বউ হয়েছে? দিদি আমাকে সব কিছু বলে দিল এবং এখন সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। আমি অনেক মন দিয়ে দিদির সব কথা শুনছিলাম, যে কিভাবে আমরা কখনোই কিছু জানতে পারিনি। তার ব্যথা এবং দুঃখের কথা ভেবে আমার চোখ জলে ভরে গেল এবং আমি আমার দিদিকে জড়িয়ে ধরলাম। পরের দিন সকালে দিদি আর জামাইবাবু জমিদার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এখন তারা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা এখন কিছুতেই চুপ করে থাকবেন না এবং গীতাকে তারা পুরো সত্য খুলে বলবে। আজ আমিও ওদের সাথে ছিলাম। আমরা যখন প্রাসাদে পৌঁছালাম, তখন সামনেই মালকিনকে দেখলাম, তিনি মালিককে চা দিচ্ছিলেন। আজ দিদির মাথা নত হয়নি। ওরা দুজনেই সামনে একটা চেয়ারে বসেছিল, আর সে মালকিনকে বলল সে তার মেয়েকে তো বাঁচিয়ে নিয়েছে, কিন্তু গীতা একটা বড় পাপ করে ফেলেছে। এতে অবাক হয়ে মালকিন আমার বোনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রাধা, তুমি এরকম করে বলছো কেন? তারপর আমার দিদি বলতে থাকলো যে গীতা পালিয়ে গিয়ে বিজয়কে বিয়ে করে নিয়েছে। বলতে বলতে দিদির চোখে জল এসে গেল। মালকিন এই কথাটা শুনে আওয়াজ দিয়ে ডাকলো, গীতা আর বিজয়, তোমরা বাইরে এসো। আর তারপর মালকিন বলতে লাগলো, তারপর সেখানে আরও একটা রহস্যের পর্দা খুলে গেল। বিজয় আমাদের ছেলে নয়, বিজয় তো আমার স্বামীর বন্ধুর ছেলে। তিনি এবং তার স্ত্রী একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে আমি আর রমেশ সাহেব বিজয়কে বড় করি। সে আমাদের আসল ছেলে নয় এবং তার বিয়ের কথাও আমরা জানি। মালকিনের এই রহস্য জানার পর আমার দিদির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তাকে এই সত্যিটা তো কখনো বলাও হয়নি। সব সমস্যা এই বেচারি দরিদ্র মানুষদেরই তাদের জীবনে সহ্য করতে হয়। আজ আবার মালকিন আমার দিদির পা ছুঁয়েছিল, কিন্তু আজ আমার দিদি সেখান থেকে উঠে চলে গেছিল। আমি সারা রাস্তা এটাই ভাবছিলাম যে সমস্ত ত্যাগ গরিবের জন্যই লেখা আছে। আমার দিদি তার সারা জীবনে অনেক অপমান দেখেছে, আবার তার মেয়েকেও হারিয়েছে। গরিবদের কি সুখের অধিকার নেই? গল্পটি সমাপ্ত হলো। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী গল্পের আসরে। ততক্ষণের জন্য টাটা।